হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্বপ্ননীর স্বপ্ন তোমার দায়িত্ব আমাদের ঠিকানা বেথুয়াডহরি নদিয়া। আজকের বিষয় এসএসসি জিডি স্পেশাল জিকে ক্লাস 7। আজকে ইন্ডিয়ান পলিটির ওপর আমি একটা স্পেশাল ক্লাস নেব উইথ ডেসক্রাইব করব, প্রশ্নগুলো অ্যানালিসিস করব। রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? দেখো, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হবে তার আগে একটু ছোট্ট বিষয় জেনে রাখা দরকার। দেখো, রাজ্যসভা এবং লোকসভা এ দুটি হচ্ছে পার্লামেন্টের দুটো কক্ষ। রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্নকক্ষ। তাহলে লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ। তা রাজ্যসভা উপরে, তাহলে এর বয়স লাগবে 30 আর লোকসভার বয়স লাগবে হচ্ছে 25, এরকমভাবে মনে রাখতে পারো। তাহলে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য বয়স লাগছে হচ্ছে ন্যূনতম বয়স 30 বছর লাগছে। এখানে একটা বিষয় জেনে রাখা দরকার যে বিভিন্ন যে কনস্টিটিউশনাল পোস্টগুলো রয়েছে তাদের বয়স কি লাগে, সেগুলো পরীক্ষাতে মাঝে মধ্যেই দেয়। যেমন রাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগছে কত? 35 বছর। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য বয়স লাগছে 35 বছর এবং গভর্নর বা রাজ্যপাল হওয়ার জন্য 35 বছর বয়স লাগছে। তিনটে বয়স দেখো, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং রাজ্যপাল, এই তিনটের পদের জন্য বয়স লাগছে, ন্যূনতম বয়স হচ্ছে 35 বছর। আচ্ছা, প্রধানমন্ত্রী হওয়ার জন্য 25 বছর, আর এখানে একটা লিস্টে নেই সিএম হওয়ার জন্য বয়স লাগছে, সিএম হচ্ছে মুখ্যমন্ত্রী, তাহলে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য বয়স লাগছে 25 বছর। আচ্ছা, রাজ্যসভার সদস্য হওয়ার জন্য আমি বলেই দিয়েছি 30 বছর, লোকসভার সদস্যর জন্য 25 বছর। আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার সদস্য হওয়ার জন্য বয়স লাগছে 25 বছর, আর লেজিসলেটিভ কাউন্সিল অর্থাৎ বিধান পরিষদের জন্য বয়স লাগছে 30 বছর। এবং পঞ্চায়েত যে ইলেকশন হয় সেই ইলেকশনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগবে 21 বছর। ভোটদানের বয়স আমাদের 18 বছর। 2 নম্বর টপিক দেখো, পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন। আমরা জানি লোকসভার সভাপতিত্ব কে করছে? লোকসভার সভাপতিত্ব করছেন স্পিকার। আচ্ছা, রাজ্যসভার সভাপতিত্ব করছেন চেয়ারম্যান, তাই না? তাহলে এইখানে যখন যৌথ অধিবেশন অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা মিলে যখন একটা অধিবেশন সংগঠিত হবে একই কক্ষে বসে কোনো একটা কমন উদ্দেশ্য নিয়ে, তখন এই যে যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করবেন? যৌথ অধিবেশনের সভাপতিত্ব করবেন লোকসভার স্পিকার। উত্তর হচ্ছে লোকসভার স্পিকার। ওকে, তাহলে যৌথ অধিবেশনের সভাপতিত্ব করছেন লোকসভার স্পিকার। আমরা এখানে যৌথ অধিবেশন সম্পর্কে একটু জেনে নেব। যৌথ অধিবেশন রাষ্ট্রপতি ডাকেন। কে ডাকেন? রাষ্ট্রপতি এই যৌথ অধিবেশন আহ্বান করছে। আর রাষ্ট্রপতি এই অধিবেশন ডাকছে, আর ওই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করছেন হচ্ছে লোকসভার স্পিকার। 108 নম্বর ধারাতে পার্লামেন্টের উভয় কক্ষে এই যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে। ওকে, আচ্ছা, অর্থ বিল বা মানি বিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ বিল বা মানি বিল কোন কক্ষে উত্থাপিত হতে পারে? দেখো, এটা লোকসভাতে, শুধুমাত্র লোকসভাতেই এই অর্থ বিল বা মানি বিল উত্থাপিত হতে পারে। আমরা অর্থ বিল সম্পর্কে একটা বিষয় দেখে নেব যে অর্থ বিল সংবিধানের কত নম্বর ধারাতে রয়েছে? 110 নম্বর ধারাতে রয়েছে। এটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপিত হতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। কোনো বিল অর্থ বিল কি জেনারেল বিল সেটার সিদ্ধান্ত নেবে কে? লোকসভার স্পিকার। পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে। লোকসভার মেয়াদ কখন 1 বছর বাড়ানো যায়? ভালো প্রশ্ন। যখন জাতীয় জরুরি ব্যবস্থা চলছে তখন লোকসভার মেয়াদ 1 বছর বাড়ানো যায়। আমরা তাহলে দেখে নেব জাতীয় জরুরি ব্যবস্থা বা অন্যান্য জরুরি ব্যবস্থা সম্পর্কে জেনে নেব। দেখো, ভারতের সংবিধানে 3 রকম জরুরি ব্যবস্থার কথা বলা হয়েছে। এক হচ্ছে জাতীয় জরুরি ব্যবস্থা, রাজ্য জরুরি ব্যবস্থা এবং অর্থনৈতিক জরুরি ব্যবস্থা। এই 3 রকম জরুরি ব্যবস্থা রয়েছে। জাতীয় জরুরি ব্যবস্থাতে কি বলছে? সংবিধানের 352 নম্বর ধারাতে জাতীয় জরুরি ব্যবস্থা রয়েছে। আচ্ছা, 3টে কারণে জাতীয় জরুরি ব্যবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। এক হচ্ছে যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণের সম্ভাবনা এবং সশস্ত্র বিপ্লব। 3টে কারণ: যুদ্ধ, বহিঃশত্রু আক্রমণের সম্ভাবনা এবং সশস্ত্র বিপ্লব। আবার
দেখো জাতীয় জরুরি অবস্থা এখনো পর্যন্ত 3বার জারি হয়েছে। কবার? 3বার। প্রথমবার 1962 সালে, প্রথমবার 1962 সালে, দ্বিতীয়বার 1971 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়, এবং তৃতীয়বার হচ্ছে আভ্যন্তরীণ গোলযোগের জন্য 1975 সালে। প্রথমবার 1962 ভারত চীন যুদ্ধের সময়, দ্বিতীয়বার 1971 ভারত পাকিস্তান যুদ্ধের সময়, এবং তৃতীয়বার 1975 সালে আভ্যন্তরীণ গোলযোগের কারণে 1975 সালে ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। আচ্ছা, 1962 সালে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি যখন ভারত চীন যুদ্ধ হচ্ছে। দ্বিতীয়বার দেখো 1971 সালে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ডিউরিং দ্য বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। আচ্ছা, আর নেক্সট 1975 সালে এবং মোস্ট কন্ট্রোভার্সিয়াল একটা জরুরি ব্যবস্থা 1975 সালে জারি হয় আভ্যন্তরীণ গোলযোগের কারণে। তখন প্রধানমন্ত্রী ছিলেন মাননীয় ইন্দিরা গান্ধী। এখানে একটা বিষয় দেখার যে যখন জাতীয় জরুরি ব্যবস্থা চলছে তখন রাষ্ট্রপতি কি করতে পারে? সমস্ত মৌলিক অধিকার বাতিল করতে পারে, শুধুমাত্র দুটো মৌলিক অধিকার বাদে। অর্থাৎ 20 এবং 21 নম্বর ধারাতে যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো বাদে যে কোনো মৌলিক অধিকার বাতিল করা যেতে পারে। রাজ্য জরুরি ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো। রাজ্য জরুরি ব্যবস্থার ধারা হচ্ছে 356। এটা প্রেসিডেন্ট রুলও বলা হয়, কারণ কোনো রাজ্য যদি সংবিধান অনুযায়ী না পরিচালিত হয় সেই অবস্থাতে সেই রাজ্যের রাজ্যপালের পরামর্শে রাষ্ট্রপতি এই রাজ্য জরুরি অবস্থা বা স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল জারি করতে পারেন। এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্যে 100বারেরও বেশি প্রেসিডেন্ট রুল জারি হয়েছে। অর্থনৈতিক জরুরি অবস্থা 360 নম্বর ধারাতে রয়েছে, আর এই জরুরি অবস্থা এখনও পর্যন্ত জারি হয়নি। তারপরে দেখো, পার্লামেন্টে যে কোনো কক্ষে অনুমতি ব্যতীত কোনো সদস্য কতদিন অনুপস্থিত থাকলে সেই সদস্যের সদস্যপদ বাতিল হতে পারে। দেখো, পার্লামেন্টের সদস্য বা এমপি হওয়ার পর সেই এমপি যদি অনুমতি ব্যতীত 60 দিন অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে অনুমতি ব্যতীত, সেক্ষেত্রে তার এমপি পদ অর্থাৎ পার্লামেন্টের যে সদস্য হওয়ার পদ বাতিল হতে পারে। ওকে, নেক্সট বিষয় দেখো, ভারতের সংবিধান অনুযায়ী বলছে ভারতের পার্লামেন্টের 3টে অংশ, একটা হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা। ওকে, ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ।